আদিলের শক্তপোক্ত থাবায় ইরা চমকে ওঠে। তার ভীষণ অস্বস্তি হচ্ছে। ইরা আদিলের থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে লাগলো। ইরাকে এমন ছটফট করতে দেখে আদিল আরো রাগে ক্ষিপ্ত হয়ে দাঁতে দাঁত পিষে বলে, হরামের বাচ্চা, ভালোবাসবে কিনা বল? তোকে আঘাত করলে ভীষণ কষ্ট হয় আমার। স্বামীর মন বুঝতে শিখিসনি, কেমন নারী তুই? একটা পর্যায়ে ইরাও বেশ রাগ হলো আদিলের ওপর। সে তো একবার নয়, হাজারবার বলেছে চায় না স্বামী হিসেবে, তাহলে অধিকারের কথা কোথা থেকে আসে? আদিল নিজের মেজাজ এতখানে পুরোটাই হারিয়ে ফেলল। হরামের বাচ্চা, তোর আমাকে দেখে মনে হচ্ছে আমি তোর সাথে ফাজলামো করছি? আমার কথার অবাধ্য হোস কেন? এত সাহস কই থেকে আসে? আর যদি কখনো হয়েছিস আমার কথার অবাধ্য, তাহলে খুব খারাপ হয়ে যাবে বলে দিলাম। তোর জন্য আজকেই লাস্ট ওয়ার্নিং। আদিল হাতের সাথে থাকা ইরার হাতগুলোকে ছেড়ে দেয়, নিজের রাগকে কন্ট্রোল করে নিচে যায় এবং ইরাকে আসতে বলে। ইরা না এসে বরং দাঁড়িয়ে থাকে। আদিল আরো রেগে ইরাকে বলে, 1 মিনিট তো দূরে থাক, 1 সেকেন্ডও দেরি হলে তোর খবর আছে। কুইক! ইরা আদিলের পেছন পেছন নিচে ড্রয়িং রুমে গিয়ে বসলো, যেখানে খাবার খাওয়ার জন্য সবাই আগে থেকে বসে আছে। আজকে আয়রা সহ সবাই বসেছে। আয়রা বেশ কয়েকবার আদিলকে দেখলো। আদিল বিষয়টা বুঝেও বেশ ইগনোর করলো আয়রাকে। অন্যদিকে প্রিয়াস রাতের রাত পরি ভেবে দেখছে আয়রাকে। এক দেখাতেই আয়রার প্রতি বেশ ভালো লাগা কাজ করতে শুরু করেছে। সবার খাওয়া শেষের দিকে তখন জুথি আর ঈশান হাজির হয় শিকদার মহলে। এই সকালে জুথিকে কখনো দেখবে তা স্বপ্নেও আশা করেনি ইরা। জুথিকে দেখে ইরা সামনের দিকে এগিয়ে যায়, গিয়ে জুথিকে জড়িয়ে ধরে। জুথির পাশে থাকা ঈশানকে উদ্দেশ্য করে ইরা বলল, কেমন আছো ভাইয়া? ভালো আছি বনু, তুই কেমন আছিস? আমিও ভালো আছি ভাইয়া। ঈশান কথা শেষ করে এগিয়ে গেল ড্রয়িং রুমের দিকে। ঈশানকে উদ্দেশ্য করে আশরাফ শিকদার বললেন, কেমন আছো ইয়াং ম্যান? ভালো আছি আঙ্কেল, আপনি কেমন আছেন? আশরাফ শিকদার সহ পরিবারের সবাই বুঝতে পারলো না ইরা এবং ঈশান কি সম্পর্ক, তবে তাদের কথা শুনে মনে হলো তারা বেশ পূর্ব পরিচিত। আদিল, ঈশান ওরা দুজনে ওপরে নিজের রুমে চলে গেল। ইরা জুথিকে গিয়ে বসালো সোফায়। জুথির বেশ মন খারাপ দেখে ইরা জিজ্ঞাসা করলো, কি হয়েছে জুথি, তোর কি মন খারাপ? জুথি রেগে গিয়ে ইরাকে বলল, তুই কেন আমাকে বলিসনি তোর ভাই ঈশান বিবাহিত? ইরার কাছে সবটাই অদ্ভুত লাগলো। ঈশান ভাইয়া বিয়ে করলো কবে? ভাইয়া বিয়ে করলে তো অবশ্যই সবাই জানতো। তাহলে কি ভাইয়া ও কাউকে কিডন্যাপ করে বিয়ে করেছে? ইরার ভাবনার মাঝে জুথি বলল, তোর ভাইয়ের একটা 4 বছরের বাচ্চাও আছে, আরেকটা নাকি হবে কিছুদিন পর। ইরা শব্দ করে হেসে ফেলল জুথির কথায় আর বলল, আরে পাগলি ভাইয়া, ভাইয়া তাহলে তোকে মিথ্যে কথা বলেছে। ভাইয়া তো বিয়ে করেনি, আমি 100% শিওর। ভাইয়া তো ইউএস থেকে পড়াশোনা শেষ করে এসেছে 3 বছর আগে। তাহলে 4 বছর একটা বাচ্চা কিভাবে থাকবে? কিন্তু তোর ভাইয়া যে বলল। মিথ্যা। ভাইয়া তোকে বলেছে? আদিব জুথি আর ইরাকে কথা বলতে দেখে এগিয়ে আসলো ওদের কাছে। ইরার একপাশে বসে ইরাকে জিজ্ঞাসা করলো। ভাবি এনিকে? ইরা শান্ত গলায় বলল, আমার বেস্ট ফ্রেন্ড। আদিব দুষ্টুমির ছলে বলল, ও, তাহলে তো আমাদের বেন। আদিব উঠে গিয়ে জ্যোতির দিকে হাত বাড়িয়ে দিয়ে বলল, হাই, আমি আদিব, নাইস টু মিট ইউ। জুথিও হাত মিলিয়ে বলল, হাই, আমি জুথি। আদিব বলে, ভালোই হলো, আমার তো বাংলাদেশে কোনো গার্লফ্রেন্ড বা বেস্ট ফ্রেন্ড নেই, অন্তত একটা বেন তো হলো। আদিবের কথায় জুথির মাথায় বেশ দুষ্টু একটা আইডিয়া চলে আসে। ঈশানকে রাগানোর একটাই বেস্ট অপশন। তাই জুথিও আদিবের সাথে তাল মিলিয়ে বলে, সেম, আমার জন্য অনেকটাই ভালো হলো, অন্তত একটা ছেলে বেয়াই তো হলো। বাড়িতে থাকা একজন কাজের লোক এসে কিছু হালকা নাস্তা দিয়ে গেল। ইরা জুথির সামনে নিয়ে খাবারগুলো এগিয়ে দিল আর খাবার খাওয়ার জন্য বলল। খাওয়া শেষ করে ইরা জুথির ওপরে যেতে থাকে। আদিব যাবে না বলে ফোন দেখেছিল। তখনই জুথি কিছুটা এগিয়ে গিয়ে আদিবকে বলল তাদের সাথে ওপরের রুমে আসতে। বেআইন বলেছে, তার মানে যেতে হবে। তাই আদিবও মানা করলো না, বরং ওদের সাথে ওপরে গেল। প্রিয়াস বাগানের একপাশে দাঁড়িয়ে আছে। আয়রার ড্রাইভার গাড়ি বের করছে। আয়রা রেডি হয়ে নিচে গাড়ির কাছে এসেছে। তখনই ড্রাইভার বলে, ম্যাম,
আমার খুব পেটে ব্যথা করছে, অসুস্থতা ফিল করছি। আমি মনে হয় আজকে যেতে পারবো না বলে ওয়াশরুমের দিকে দৌড় লাগাই। ড্রাইভারের এমন কাণ্ড দেখে প্রিয়াস হাসতে শুরু করলো। আয়রার বেশ বিরক্ত লাগছে। কিভাবে যাবে সে? প্রিয়াস এগিয়ে আসলো আয়রার দিকে আর আয়রাকে উদ্দেশ্য করেই বলল। কি হয়েছে রাতপুরি? এনি প্রবলেম? আয়রা রাগে ফুসফুস করতে করতেই বলল। হ্যাঁ, আসলে ড্রাইভার একটু সমস্যা হয়েছে তো। প্রিয়াস বলল। তাহলে কি আমি আপনাকে অফিসে পৌঁছে দিয়ে আসবো নাকি রাতপুরি? আজকে অফিসে যাওয়াটা বেশ জরুরি। আয়রা এই মুহূর্তে কোনো উপায় না পেয়ে সম্মতি জানিয়ে বলল। ওকে। প্রিয়াস গিয়ে বসলো গাড়িতে। ড্রাইভ করবে বলে তার পাশে গিয়ে বসলো। আয়রা প্রিয়াস অতি দ্রুত গাড়ি নিয়ে বেরিয়ে গেল অফিসের উদ্দেশ্যে। আদিল আর ঈশান শুয়ে আছে। ঈশান দুষ্টুমি করে আদিলকে বলল। কি রে শালা, বাসর কেমন করলে? উপস, সেই পুরো পন্তভাতের মতন, কোনো টেস্ট নাই। মানে বাসর আবার পান্তা ভাতের মতন হয় কেমনে? বউ যদি বাসর করার ভয়ে স্বামীকে ওয়াশরুমের ভিতরে রাখতে পারে, তবে বাসর কেন পান্তা ভাতের মতন হতে পারে না? হোয়াট? তুই কাল রাতে ওয়াশরুমের ভেতরে ছিলি? উফস, কি বোন আমার, প্রাউড ফিল হচ্ছে বোনের জন্য। শালা তোরা দুইটাই এক, আমার জীবনটা কিনা বরবাদ করে দিলি। ইরা আগে আগে রুমের ভেতরে প্রবেশ করলো। তার পেছনে জুথি আর আদিব কথা বলছে আর হাসতে হাসতে রুমের ভেতর প্রবেশ করলো। জুথিয়া আর আদিব কথা বলছে। জুথিকে আদিবের সাথে এমন ভাবে কথা বলতে দেখে ঈশান রেগে যায়। তার সাথে তো জুথি এমন ভাবে কথা বলে না। তাহলে কি ওরা? ঈশান কপাল কুঁচকে ফেললো। অসম্ভব, এটা হতে পারে না। জুথি ঈশানকে রাগানোর জন্য আদিবের বেশ কাছাকাছি গিয়ে বসে। ঈশানের চোখে মুখে রাগ স্পষ্ট বোঝা যাচ্ছে। তাতে কি জুথি পাত্তা দিল না। ঈশান জুথিকে উদ্দেশ্য করেই বলল। আমাকে এক গ্লাস ঠান্ডা পানি এনে দাও। সরি, আমি অন্য কারোর স্বামীকে পানি দিতে পারবো না। আপনার বউকে বলুন আপনাকে পানি এনে দেওয়ার জন্য, ঠিক আছে? আদিল সহ রুমের সবাই কুটিসুটি মেরে বসে আছে। জুথির বলা ঈশানকে ঘিরে বিবাহিত কথাটা শুনে যেন সবাই বেশ অবাক হলো। এমনকি ঈশান নিজেও, সে তো দুষ্টুমি করে বলেছিল যে সে বিবাহিত। জুথি কিনা সিরিয়াসলি নিয়ে নিয়েছে। ঈশান কিছু বলতে যাবে তার আগেই আদিল গম্ভীর গলায় বলল। কি রে শালা, তলে তলে এত দূর, অথচ আমি তোর ইনোসেন্ট ভাবতাম। ঈশান দাঁতে দাঁত পিষে হি হি করে বলল। আমি এনভার্ন ছিলাম, আছি, থাকবো। আর যদি বিয়ে করেও থাকি অবশ্যই হালাল কাজ করেছি। তোরা দোয়া কর শালা, যেন দাম্পত্য জীবন সুখের হয়। ইরা বেশ অবাক হয়ে যায় ঈশানের মুখে বিয়ের কথাটা শুনে। ঈশান বিয়ে করলে ইরার তো জানার কথা। তাহলে ইরা কি সত্যি লুকিয়েছে বিয়ে করে? ভাইয়া, তুমি সত্যি বিয়ে করছো? জুথি বেশ রাগান্বিত হয়ে বলল। শুধু বিয়ে কেন বলছিস? একটা বাচ্চাও আছে 4 বছরের, আরেকটা হবে কিছুদিন পর। অথচ চলাফেরা করে একদম অবিবাহিতদের মতনই। ছি ছি, কি নষ্ট সমাজ, নষ্ট জাতির নষ্ট পুরুষ। কোন সমাজে আজ আমরা বসবাস করছি? জুথির কথায় ঈশান রাগে কটমট করে উঠল। মন চাইল মেয়েটাকে তুলে একটা আছাড় মারতে। বেয়াদব মেয়ে, কি উল্টাপাল্টা এসব। খবর আছে আজকে এই মেয়ের। আদিব এগিয়ে গেল ঈশানের দিকে। হাতের সাথে হাত মিলিয়ে সিরিয়াস হয়ে বলল। ভাই, কংগ্রাচুলেশনস। ঈশান শান্ত গলায় বলল। থ্যাংক ইউ। আমাদেরকে তো বেআইন তোমার বিষয়ে জানালো। বেআইন কিছু না বললে তো আমরা জানতেই পারতাম না ভাইয়া। ঈশান কপাল কুঁচকে মনে মনে বিড়বিড় করতে লাগলো। তবে রে, ফ্রে আমার প্রচার করা হচ্ছে, দাঁড়া দেখাচ্ছি মজা। ঈশান স্বাভাবিক হয়ে জুথির দিকে তাকিয়ে বলল। ওই দেখো কত বড় বড় তেলাপিয়া। জুথি কথার মানে না বুঝেই এক দৌড়ে গিয়ে বিছানার উপর উঠে যায়। জুথির এমন কাণ্ডে সবাই হি হি করে হাসতে থাকে। আদিব জুথিকে উদ্দেশ্য করেই বলে। বেআইন, আপনি তেলাপিয়া মাছ দেখেও ভয় পান? তেলাপিয়া হবে কেন? তেলাপোকা ওইটা। জুথি বুঝতে পারলো ঈশান এই মুহূর্তে জুথির সাথে মজা নিল। তবে তবে রে বলে জুথি ঈশানের দিকে এগোতে গেলেই রুমে প্রবেশ করে আশরাফ শিকদার। সোফার এক পাশে বসে ইরাকে উদ্দেশ্য করেই বললেন। আম্মু, এক গ্লাস ঠান্ডা পানি দাও তো। ইরা সম্মতি জানিয়ে পানির জন্য চলে গেলে সাথে জুথিও যায়। ঈশানকে দিয়ে বিশ্বাস নেই কখন কি বলে ফেলে। আশরাফ শিকদার আদিলকে উদ্দেশ্য করেই বলল। মাই সান,
রাতটা কেমন কাটলো? আশরাফ শিকদারের কথা শুনে ঈশান হালকা হাসে। আদিলের দিকে তাকাতেই আদিল রাগে কটমট করে বলে, ড্যাড একদম মজা নিবে না আমার সাথে। কেন মাইসান? কেমন লাগে বাবাকে যখন হার্বাল সেবন করতে বলো? তখন বাবার কেমন লাগে? আমি তো ভেবেছিলাম। বেহা ছেলে, চুপ করো, বাবা হয় তোমার। ঈশান এগিয়ে গিয়ে আশরাফ শিকদারের পাশে বসলো। আঙ্কেল, জানেন ঠিক কতটা মিস করেছি আপনাকে। আমি আপনার কাছে প্রায় আসতে চাই, কিন্তু আদিল নানান এক্সকিউজ দিয়ে আসতে নিষেধ করে। জানেন আঙ্কেল, সেদিন দুবাই থেকে একদম করা মাল নিয়ে এসেছি। আদিল তো আপনাকে দেখতেই পারে না, সোজা না করে দিয়েছে আপনি নাকি বাজে জিনিস খান না। একদম বাজে ছিল আপনার। আদিল গম্ভীর গলায় বলল, বাবার কাছে ছেলে নামে বদনাম, আহা কি অসাধারণ দৃশ্য। তোকে তো নোবেল দেওয়া উচিত। নোবেল যেহেতু দিতে চাইতেছিস, আমি না করবো না। অবশ্যই ভালো কোয়ালিটির দিবি। অবশ্যই ভালো কোয়ালিটির দিতাম তোকে। এই মুহূর্তে কম বাজেট থাকে, তোকে নোবেলটা দিতে পারছি না। তবে আমি মোটেও ছোট লোক নই। তোর জন্য স্পেশাল গিফট আমার জাইঙ্গারা তোকে দিচ্ছি, অবশ্যই যত্ন করে রাখবি। শালা তুই আসলেই ছোট লোক। আশরাফ শিকদার কথা ছেড়ে বললেন, কিডন্যাপ করে বিয়ে করে নিয়ে এসেছো? আমি কিছু মনে করিনি। তবে তোমাকে তো বিয়ের জন্য তেমন কোনো গিফট দেওয়া হয়নি, তাই তোমার জন্য আমার পক্ষ থেকে ছোট্ট একটা গিফট। আশরাফ শিকদারের কথা শেষ করার আগেই আদিব বলে উঠল, দিস ইজ নট ফেয়ার ড্যাড। আমি বিয়ে করিনি বলে কি আমি কোনো গিফট পাবো না? এটা হতে পারে না ড্যাড। আশরাফ শিকদার দুষ্টু হাসি হেসে বললেন, মাই বয়, তোমার জন্য গিফট আছে, একটু ওয়েট করো। ওকে ড্যাড। এই নাও মাই সান, তোমার হানিমুনের টিকিট। আদিলের পিঠ ও পিঠ নেড়ে দেখল আর গম্ভীর গলায় আশরাফ শিকদারকে বললেন, আমার সাথে মজা নিচ্ছ ড্যাড? এখানে তো একটা টিকিট। হ্যাঁ, আমি নিজে গিয়ে তোমার জন্য কেটে নিয়ে এসেছি। বউ ছাড়া আমি হানিমুনে গিয়ে কি করব? রুমেই বা কি করো? ওয়াশরুমে গিয়ে ঘুমাও, কষ্ট হয় মাই সান। তোমার জন্য, তোমার কষ্ট দূর করার জন্য আমেরিকার টিকিট কেটে নিয়ে এসেছি। গিয়ে বরং 2 দিন ঘুমিয়ে নাও। বাবা হই তোমার, তোমার জন্য মায়া হওয়াটাই স্বাভাবিক। হ্যাঁ, দেখলাম কত মায়া করছো আমার জন্য। বউ ছাড়া আমাকে হানিমুনে যাওয়ার ব্যবস্থা করছো। তোমার হানিমুনে তুমিই যাও, আমি যাব না। আমি তো যেতে চাই মাইসান, কিন্তু তোমার মম তো যেতে চায় না। আমি নাকি বুড়ো হয়ে গেছি। মম তো ঠিকই বলেছে, তোমার বয়স হচ্ছে ড্যাড। তুমি এখন আর কোচি নেই। নিজের দিকে একটু তাকিয়ে দেখো ড্যাড। বেহায়া ছেলে, বাবা হই তোমার, একদম বুড়ো বলবা না আমাকে। আমার বয়স কত কম তুমি জানো? ড্যাড, তোমরা বাপ ছেলের ঝগড়া বন্ধ করবা, আমার গিফট দাও। আশরাফ শিকদার এগিয়ে গিয়ে আদিবের হাতেও একটা পাসপোর্টার টিকিট ধরিয়ে দিয়ে বললেন, যাও মাই বয়, 2 ভাই মিলে হানিমুনটা সেরে আসো। আদিব রাগে ফুসফাস করতে লাগলো, এ কেমন মজা করছে তার সাথে, সে তো বিয়েই করেনি। আদিব রাগে কর্কশ গলায় বলল, ড্যাড, আমি তো বিয়ে করিনি, আমাকে কেন হানিমুনের টিক দিচ্ছ? আমারটাও ভাইয়াকে দিয়ে দাও। এদের এমন কাণ্ড দেখে ঈশান মাথায় হাত দিয়ে বসে আছে, মনে হচ্ছে হয়তো কোনো নাটক বা সিনেমা দেখছে। আশরাফ শিকদার গম্ভীর গলায় বললেন, রাত 9টায় ফ্লাইট, রেডি হও মাই সান এন্ড বয়। হে এগম্যান, কাম। আশরাফ শিকদার ডাকার সাথেই ঈশান এগিয়ে আসলো আশরাফ শিকদারের কাছে। আশরাফ শিকদার ঈশানকে বললেন, এগম্যান, তুমি যে দুবাই থেকে করা একটা মাল নিয়ে এসেছো, তুমি বরং রাত 10টার পর নিয়ে আসো। রাতে পার্টি করবো আমরা। এই 2 আপদকে আপাতত বাড়ি ছাড়া করে নেই। ওকে আঙ্কেল। আদিল আর আদিব একে অপরের দিকে তাকাচ্ছে। একবার ড্যাড এটা কি বলতে বুঝালো বুঝতে পারছে না। আদিল নিজের রাগকে কন্ট্রোল করে ভাবতে লাগলো, আমার বাসরটা আর করা হলো না। এবার কি হবে আমার? এমন একটা অদ্ভুত ডিসিশন যদি আমার জান পাখিটা জানে, তাহলে খুশিতে বক্সে গান ছেড়ে সাথে সাথে একটা লুঙ্গি ড্যান্স দেবে। মেয়েটা আর কি কপাল, আহা! আর আমার কি কপাল, পুরোই কুত্তা কপাল। আদিল কে বিড়বিড় করতে দেখে আদিব জিজ্ঞাসা করলো, কি হয়েছে ভাই? কি বিড়বিড় করছো তুমি একা একা? আদিল গম্ভীর গলায় বলল, কিছু না। যুথির কলেজ টাইম শেষের দিকে, এখন বাড়িতে চলে যেতে হবে। সে ঈশানের সাথে তো যাবে না কোনোভাবেই, তাহলে কিভাবে যাওয়া যায়? যুথি ইরাকে উদ্দেশ্য করেই বলল, আমার এখন বাড়িতে চলে যাওয়া উচিত। আমি কোচিংয়ের কথা বলে বাসা থেকে এসেছি, এখন কিভাবে যাব? ইরা বলে, আমি ভাইয়াকে বলি তোকে বাসায় পৌঁছে দিয়ে আসবে, একটু অপেক্ষা কর, আমি ডেকে দিচ্ছি। যুথি ইরার কথা শেষ হওয়ার আগেই বলে, কোনো প্রয়োজন নেই,
আমি একাই চলে যেতে পারবো। যুথি ইরাকে আর কোনো কথা বলতে না দিয়ে বাই বলে চলে যেতে চাইলে ঈশান পেছন থেকে ডাকে যুথিকে। ঈশানের সাথে আশরাফ শিকদার নিজেও ছিলেন। ঈশান বেশ রাগান্বিত হয়ে যুথিকে বলল, এই মেয়ে কোথায় যাচ্ছ? বাসায়। তোমার এত সাহস হয় কোথা থেকে? তোমাকে আমি নিয়ে এসেছি, সো আমি যখন তোমাকে নিয়ে যাব তুমি ঠিক তখনই যাবে, আন্ডারস্ট্যান্ড? ঈশানের কথায় যুথি বেশ মেজাজ গরম হলো। তাকে নিয়ে কে বলছে? এত টেনশন করতে এত অধিকার বোধ কোথা থেকে আসে? বউ আছে তাকে, গিয়ে রাগ দেখাক। যুথির রাগের গতিবেগটা সবাই চট করে বুঝে ফেলল। আশরাফ শিকদার ঈশানকে উদ্দেশ্য করেই বলল, ইয়াংম্যান, তুমি বরং মেয়েটিকে বাসায় পৌঁছে দিয়ে আসো। ঈশান সম্মতি জানিয়ে বলে। ওকে আঙ্কেল। যুথি আশরাফ শিকদার এবং ইরাকে বাই বলে চলে গেল সোজা ঈশানের গাড়িতে। অহনা শিকদার নিজের সব জামা কাপড় লাগেজে তুললেন। রাত 9টায় ফ্লাইট। ব্যস্ততার জন্য আশরাফ শিকদারকে দিয়ে টিকিট পাঠিয়ে দিয়েছিলেন আদিল এবং আদিবের কাছে। কোম্পানির কিছু ইম্পর্টেন্ট কাজের জন্য আজ রাতে আমেরিকা যেতে হবে। আশরাফ শিকদার ভয়ে ভয়ে গিয়ে বসলেন সোফায়। ভয়ে পাওয়ারই কথা, যেখানে তাকে পাঠানো হয়েছিল কোম্পানির বিষয়ে কথা বলার জন্য, সেখানে ছেলেদেরকে গিয়ে বলে এসেছে হানিমুনের কথা। যদি আদিল বা আদিব সত্যিটা বলে ফাঁসিয়ে দেয় তাহলে এই রাগিনীটা যে কি করবে। আশরাফ শিকদার এসির মধ্যেও ঘামছেন। তাই দেখে অহনা শিকদার এগিয়ে গিয়ে শরীরের তাপমাত্রা মেপে দেখলেন আশ্চর্য, কিছুই হয়নি, সবকিছু ঠিক আছে। তবে এমন করে ঘামছে কেন? অহনা শিকদার ঠিক বুঝতে পারলেন কোনো একটা উল্টোপাল্টা করে এসেছেন। তাই অহনা শিকদার গম্ভীর গলায় বললেন, আমার ছেলে কি উল্টাপাল্টা বলে এসেছো? সত্যি করে বলবা। আশরাফ শিকদার ভয়ে ভয়ে বললেন, ছি অহনা, এই তোমার আমার প্রতি বিশ্বাস? ওরা শুধু তোমার ছেলে নয়, আমারও ছেলে। আমি কেন শুধু শুধু উল্টাপাল্টা বোঝাতে যাব? নাটক বন্ধ করে সত্যি করে বলো, কি বলে এসেছো আমার ছেলেদেরকে? আশরাফ শিকদার উঠে দাঁড়াতে দাঁড়াতে বললেন, আমি একজন স্বরাষ্ট্রমন্ত্রী। তুমি আমাকে চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারো, তবে আমার সম্পর্কে তোমার ছেলেরা বাজে কথা বলতে পারে, এটাই স্বাভাবিক। তবে তুমি একদম বিশ্বাস করবে না। কথা শেষ করে আশরাফ শিকদার উঠে চলে গেলেন। আর কিছু সেকেন্ড থাকলে কোন কথার কোন মিনিং তা বের করতে রাগিনীর 1 মিনিটও টাইম ওয়েস্ট হবে না। আদিল গাড়ি নিয়ে বেরিয়ে গেল। কিছু কেনাকাটা করতে হবে তাকে। ঈশান আর যুথি বেরিয়ে গেছে বেশ কিছুক্ষণ আগে। ঈশান রাগে নিজের চল শক্ত করে যুথিকে বলল, আদিবের সাথে এত হাসাহাসি করার কারণটা কি? যুথি চুপ করে আছে। তার মনে হলো ঈশান যুক্তি ছাড়াই কথা বলছে। আদিবের সাথে যা নিয়ে কথা বা হাসাহাসি করুক তাতে ওনার কি। যুথি এমন বেখেয়ালি ভাব দেখে ঈশান শক্ত করে গাড়ি থামালো, যেন মনে হলো কিছুর সাথে ধাক্কা লাগলো। ঈশান বেশ রেগে গেল যুথির ওপর। নিজের চোয়াল শক্ত করে যুথিকে বলল, হোয়াট ইজ রং উইথ ইউ? হোয়াটস ইউর প্রবলেম? অ্যান্সার মি নাও। যুথি বেশ বিরক্ত নিয়ে বলল, আপনার সমস্যাটা কি? হ্যাঁ, বিরক্ত করছেন কেন আমাকে? ঈশান দাঁতে দাঁত পিষে বলল, হোয়াট? বাংলা বুঝতে পারেন না? আমি যার সাথেই কথা বলি না কেন, তাতে আপনার কি প্রবলেম শুনি? আমার পার্সোনাল বিষয়। আমি কার সাথে হাসাহাসি করি বা কান্না করি সেটা একমাত্র আমার ব্যক্তিগত ব্যাপার। আপনি আমার পার্সোনাল লাইফে ইন্টারফেয়ার করবেন না। আই ডোন্ট লাইক। ঈশান রাগে কটমট করতে করতে যুথির গাল চেপে ধরল শক্ত করে। মুহূর্তেই যুথির ফর্সা উজ্জ্বল মুখে লাল বর্ণ ধারণ করে ফেলে। যুথি ঈশানের হাত ছাড়ানোর চেষ্টা করলে ঈশান আরো শক্ত করে ধরে যুথির গাল শক্ত করে গাল চেপে দাঁতে দাঁত পিষিয়ে হিসিয়ে বলল, ভালোবাসি তোকে, বুঝতে পারিস না? ইগনোর করিস আমাকে? জেলাস ফিল করাতে চাস? হাউ ডিয়ার ইউ! তোর সাহস হয় কিভাবে আমার সামনে অন্য কারোর সাথে কথা বলার? যুথি ঈশান থেকে নিজেকে ছাড়াতে ছাড়াতে বলল, হ্যাঁ, ইগনোর করি আপনাকে। আই ডোন্ট লাইক ইউ। বাট ওয়াই? আমি কেন কোনো অবিবাহিত ছেলের সাথে কথা বলবো শুনি? বিকজ ইউ আর এ ম্যারিড। আমার থেকে দূরে থাকুন। ভালোবাসা কেন? নেক্সট টাইম আর দেখাই করব না আপনার সাথে। যদি কথা শেষ করে গাড়ি থেকে বের হতে গেলে ঈশানের শক্ত দাবায় আটকে যায় যুথি। হে ইউ, নিজেকে কি মনে করো? নিজেকে আপাতত তেমন কিছুই মনে করছি না।
তবে আপনাকে আপাতত অশ্লীল, অসভ্য, লাফাঙ্গা আর বেহায়া মনে করছি। ঘরে বউ থাকার পরেও কিনা অসভ্যের মতো আমার পেছনে পড়ে আছেন। জুথি ঈশানের হাতটা ছেড়ে দিল এবং গাড়ি স্টার্ট দিল। গাড়ির এত গতিবেগ দেখে জুথি রীতিমতো অবাক হয়ে গেল। ঈশানকে বেশ কয়েকবার থামতে বলল, কিন্তু ঈশান না থামিয়ে গাড়ির স্পিড আরো দ্বিগুণ হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।